পাত্রী দেখতে এসে পাত্রীর হাতে আংটি না পরিয়ে পাত্রীর ছোট বোনের হাতে আংটি পরিয়ে দিল ছেলের বাবা আমজাদ আলী। বিষয়টা দেখে সবাই অবাক হয়ে গেল। মেয়ের মা জাহানারা বলল, আপনি এটা কি করলেন? ও আমার ছোট মেয়ে, ওর সাথে তো সুমন বাবাজির বিয়ের কথা হয়নি, আমার বড় মেয়ে নাবিলার সাথে বিয়ের কথা হয়েছে, আপনি ওকে আংটি কেন পরালেন? আমজাদ আলী মুচকি হেসে বলল, আপনার ছোট মেয়েকে আমার পছন্দ হয়েছে, আমি আমার ছেলের জন্য আপনার ছোট মেয়েকে আমার বাড়ির বউ করে নিয়ে যেতে চাই। কথাটি শোনা মাত্র তেলে বেগুনে যেন জ্বলে উঠল মেয়ের মামা সাইফুল। অসম্ভব বলে দাঁড়িয়ে গেল। অসম্ভব কেন? অসম্ভব এই কারণে, আমার বড় মেয়ে রেখে আমি ছোট মেয়ের বিয়ে দিব না। কিন্তু আমরা তো আপনার ছোট মেয়েকে পছন্দ করেছি। এটা কেমন কথা বলছেন আপনি? আমাদের আত্মীয় স্বজন সবাই জানে আজ নাবিলাকে পাত্রপক্ষ দেখতে আসবে, পছন্দ হলেই 1 সপ্তাহের মধ্যে বিয়ে। আর এখন বলছেন আমার ছোট মেয়ের স্বামীকে আপনাদের পছন্দ হয়েছে? কারণ আপনার ছোট মেয়ে নম্র, ভদ্র এবং বিবেকবান, কিন্তু আপনার বড় মেয়ে ঠিক তার উল্টো, মনুষ্যত্বহীন, বিবেকহীন একটা মেয়ে। জাহানারা অবাক হয়ে বলল, আপনি এসব কি বলছেন? এমন সময় সুমন বলল, আমার বাবা যা বলেছে তা সত্য বলেছে। নাবিলা আপনাদের সাথে কি এমন করেছে যার কারণে ওকে মনুষ্যত্বহীন, বিবেকহীন বলছেন? শুনবেন নাবিলা কি করেছে? তাহলে শুনুন। তুমি উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছো, ডক্টর হয়ে দেশে ফিরে এসেছো আমার অনুরোধে, কারণ আমি চাইনি আমার ছেলে বিদেশের মাটিতে থাকুক। বাবা, আমিও চাই না তোমাকে ছেড়ে বিদেশে থাকতে, সেজন্যই চলে এসেছি। এখন বাবা হিসাবে আমার একটা দায়িত্ব আছে, তোমাকে আমি বিয়ে করাতে চাই। পুত্রবধূ, নাতি নাতনি নিয়ে বাকি জীবনটা আনন্দ ফুর্তিতে কাটিয়ে দিতে চাই। তোমার কোনো পছন্দের মেয়ে আছে? না বাবা, আমার কোনো পছন্দের মেয়ে নেই। গুড, খুব ভালো লাগলো, কারণ জীবন চলার পথে একটা ভুল সিদ্ধান্তে তোমাকে সারা জীবন পস্তাতে হতে পারে। তোমার বিয়ের ব্যাপারে আমি ঘটকের সাথে কথা বলেছি, আগামী সপ্তাহে আমরা সেই মেয়ের বাড়িতে যাব। তার আগে তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ বাবা? তোমাকে ফেরিওয়ালা হতে হবে। কি বলছো, ফেরিওয়ালা? আমি যা বলছি তোমাকে তাই করতে হবে। ঠিক আছে বাবা, তুমি যা বলবে আমি তাই করব, কিন্তু কোনো কিন্তু নেই, আর প্রশ্নও করবে না। আগামীকাল সকালে কেন ফেরিওয়ালা হতে হবে সেই কারণটা আমি তোমাকে জানিয়ে দিব। বলেই আমজাদ আলী তার রুমের দিকে চলে গেল। সুমন একটু টেনশনে পড়ে গেল, মনে মনে ভাবলো হঠাৎ বাবা কেন ফেরিওয়ালা হতে বলল। পরদিন সকালবেলা সুমন হাতে একটা হ্যান্ডমাইক নিয়ে ফেরি করতে রাস্তায় বের হলো। পুরাতন মোবাইল, ল্যাপটপ কেনার জন্য হ্যান্ডমাইকে বিক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে লাগলো। হাঁটছে আর মাইকিং করছে। একটা বহুতল ভবনের নিচে এসে মাইকিং করতে লাগলো। দারোয়ান সুমনের সামনে এসে বলল, এই এখান থেকে যা তো, এই বিল্ডিং এর কেউ পুরাতন মোবাইল বিক্রি করবে না। সুমন বলল, ভাই একটু বিল্ডিং এর ভেতরে যেতে দিন, আমি যেভাবে মাইকিং করছি তাতে হয়তো অনেকেই পুরাতন মোবাইল বিক্রি করবে। আমি তোকে যেতে বলেছি, এই মুহূর্তে বিল্ডিং এর সামনে থেকে দূর হ। ভাই, গরিবের পেটে কেন লাথি মারছেন? একটু ভেতরে যেতে দিন, তোকে ভালোই ভালোই বলছি, তোর কানে যায় না? না বলেই সুমনের গায়ে ধাক্কা দিল। সুমন মাটিতে পড়ে গেল। এমন সময় সামনে দূর থেকে এমন দৃশ্য দেখে দৌড়ে এসে সুমনের হাত ধরে তুলল। ব্যথা পেয়েছেন? না, তেমন ব্যথা পাইনি। আর কুদ্দুস, তুমি তাকে ধাক্কা দিলে কেন? ম্যাডাম, উনি বিল্ডিং এর ভেতর ঢুকতে চাচ্ছিল, বারবার নিষেধ করার পরও আমার কথা শোনেনি, সেজন্য। তুমি সেজন্য একটা মানুষকে ধাক্কা দিয়ে ফেলে দিবে? উনি যদি গুরুতর আহত হতো? দারোয়ানের সাথে স্বামীকে তর্ক করতে দেখে সুমন অবাক হলো। মনে মনে ভাবলো, এই মেয়ে তো অনেক ভালো, মানুষের কষ্টে কষ্ট পায়। স্বামী বলল, কিছু মনে করবেন না, দারোয়ানের হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি, আপনি চলে যান। বলেই স্বামী বাসার ভেতরে প্রবেশ করলো। আমি দূরে দাঁড়িয়ে আপনার ছোট মেয়ের এই মহা অনুভবতা দেখে সত্যি খুব খুশি হয়েছিলাম। একজন ফেরিওয়ালার কষ্ট দেখে যার মনে কষ্ট লাগে সেই তো মানবিক মানুষ। এই কারণে আপনি নাবিলার হাতে আংটি না পরিয়ে দিয়ে স্বামীর হাতে আংটি পরিয়ে দিলেন? না, এ কারণে নয়, আরো কারণ আছে। আর কি কারণ? শুনতে যখন চাইছেন তখন খুলে বলছি। এমন সময় নাবিলা বলল, মুখে অর্ধেক কথা রেখে কোনো কথা বলবেন না, যেটা বলার সরাসরি বলবেন। আমার ছোট বোনের মহা অনুভবতা আপনি দেখেছেন, তাই তাকে ছেলের বউ হিসাবে পছন্দ করেছেন, কিন্তু আমার কোন জিনিসটা আপনি খারাপ দেখে আমাকে রিজেক্ট করলেন, আমাকে বিবেকহীন বলে আখ্যা দিলেন? শুনতে চাও? তাহলে শুনুন। সেদিন আমি আমার শরীরে দুর্গন্ধযুক্ত স্প্রে ব্যবহার করে সারা শরীরে নোংরা কাপড় পরে তোমাদের বাসার সামনে গিয়ে দাঁড়ালাম, কলিং বেল বাজালাম। তুমি দরজা খুলে দিতেই আমাকে দেখে ওড়না দিয়ে নাক চেপে ধরলে। আমি থালাটা বাড়িয়ে দিয়ে কাপা কাপা গলায় তোমার কাছে ভিক্ষা খুঁজলাম, কিন্তু তুমি আমাকে ভিক্ষা না দিয়ে উল্টো আমাকে গালমন্দ করতে লাগলে। আমাকে এক্ষুনি তোমার বাসার সামনে থেকে চলে যেতে বললে। আমি তারপরও তোমাকে বললাম আমি খুব ক্ষুধার্ত, আমাকে 1 প্লেট ভাত খেতে দিবে? বলেই তুমি দরজা বন্ধ করার আগেই তোমার বাসার ভেতরে জোর করেই প্রবেশ করলাম। তুমি রাগে ফোঁস করছিলে, চিৎকার দিয়ে তোমার মাকে ডাকছিলে, কিন্তু তোমার মা হয়তো তোমার ডাক শুনতে পাইনি। আমি আবারও তোমার কাছে কাঁদো কাঁদো হয়ে 1 প্লেট ভাত খেতে চাইলাম, কিন্তু তুমি আমাকে গালাগাল শুরু করলে, আমাকে বাসা থেকে বের করে দিতে চাইলে। আমি বেহায়ের মতো তোমাদের দরজার সামনে বসে পড়লাম। তুমি আমাকে থ্রেট দিয়ে বললে, এখন এই মুহূর্তে যদি তুই আমাদের বাসা থেকে বের না হোস তাহলে আমি তোর শরীরে আগুন জ্বালিয়ে দিব। আমি ভেবেছিলাম তুমি হয়তো আমাকে থ্রেট দিয়ে কথাটা বলছো, কিন্তু তুমি বাস্তবে হনহন করে বাসার ভেতরে চলে গেলে। আমি আবার ভেবেছিলাম হয়তো তুমি আমার জন্য ভাত নিয়ে আসবে, কিন্তু তুমি আসলে সাথে নিয়ে আসলে একটা দেশলাই আর 1 বোতল কেরোসিন তেল। এসে বোতলের মুখ খুলে আমার শরীরে তেলগুলো ঢেলে দিলে। তারপর আমার সামনে দেশলাই ধরে বললে, এখন কি তুই বের হবি নাকি তোর শরীরে আগুন ধরিয়ে দিব? আমি তোমার ব্যবহারে ভীষণ কষ্ট পেলাম। আমি বললাম, ঠিক আছে আমি যাচ্ছি। তুমি দরজা খুলে দিলে। আমি বের হয়ে যাব ঠিক তখনই তুমি রাগ করে আমাকে ধাক্কা দিয়ে বাহিরে ফেলে দিলে। আমি বাইরে
ছিটকে এসে সিঁড়ির গোড়ায় পড়লাম। তখন তোমার ছোট বোন সাম্মী সিঁড়ি দিয়ে উপরে উঠছিল। আমাকে পড়ে যেতে দেখে চমকে উঠে দৌড়ে এসে আমাকে ধরে তুলে দাঁড় করালো। জানতে চাইলো আমাকে কে ধাক্কা দিয়েছে। আমি তোমার কথা বলতেই সাম্মী যেন লজ্জা পেল, আমতা আমতা করে বলল, আপনি কি ব্যথা পেয়েছেন? না না, আমি তেমন ব্যথা পাইনি। সাম্মী তার পার্স ব্যাগ থেকে 100 টাকার একটা নোট বের করে আমার হাতে দিয়ে বলল, বাহিরে গিয়ে কিছু খেয়ে নেবেন, আর যদি পারেন আমার বড় আপুকে ক্ষমা করে দিবেন। ও যে অন্যায়টা আপনার সাথে করেছে সেজন্য আমি অনুতপ্ত। আমি ওর হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি। আমি তোমার বোনের কথা শুনে হা হয়ে ওর দিকে তাকিয়ে রইলাম। বুঝতে পারলাম তোমার বোন মেয়েটা কত ভালো। আমার শরীর থেকে তখনও গন্ধ আসছিল, কিন্তু 1 সেকেন্ডের জন্য তোমার বোন বিরক্ত বোধ করেনি। উল্টো তোমার জন্য ক্ষমা চাইলো। যাবার আগে আরো একবার ক্ষমা চাইলো। তারপর আমার মাথার উপর হাত বুলিয়ে বাসার দিকে চলে গেল। আমজাদ আলীর কথা শুনে সবার মাথা নিচু হয়ে গেল। নাবিলা বলল, সেদিন আপনি যে ভিক্ষুক সেজে আমাদের বাসায় আসবেন, এটা যদি আমি জানতাম তাহলে আপনার সাথে এই ব্যবহারটা আমি করতাম না। সুমন বলল, আমার বাবা জানলে হয়তো তুমি আমার বাবার সাথে খারাপ আচরণ করতে না, কিন্তু আমার বাবার স্থানে যদি অন্য কেউ থাকতো তাহলে তুমি সেই খারাপ আচরণটাই করতে। সাম্মী বলল, আমি আমার আপুর হয়ে আপনাদের কাছে ক্ষমা চাইছি, আপনারা আমার আপুকে ক্ষমা করে দিন। নাবিলা বলল, আমি মনে করি এখানে কোনো ভুল হয়নি, কারণ আমার স্থানে যদি তুই থাকতি তাহলে তুই বুঝতে পারতি তার শরীর থেকে কি পরিমাণ বিশ্রী দুর্গন্ধ আসছিল। আমি গন্ধ সহ্য করতে পারিনি বলে তার সাথে খারাপ আচরণ করেছি। এখানে ক্ষমা চাওয়ার কিছু নেই। জাহানারা বেগম নাবিলার গালে কষে চড় বসিয়ে দিয়ে বলল, তোকে সত্যি আমি মানবিক বানাতে পারিনি, তুই আসলে বিবেকহীন। ভুল করেছিস, ক্ষমা চাইবি, কিন্তু উল্টো আরো তর্ক করছিস। গাল চেপে ধরে নাবিলার আগে হনহন করতে করতে বাসার ভেতরে চলে গেল। জাহানারা বেগম আমজাদ আলীর কাছে ক্ষমা চাইল। সুমন বলল, আমার মা ছোটবেলায় মারা যাওয়ার পর থেকে বাবা আমার বিষয়ে যে সিদ্ধান্ত নিয়েছে আমি মাথা পেতে নিয়েছি। আর যদি আমি একা মেয়ে দেখতে আসতাম বা নিজের ইচ্ছায় বিয়ে করতে চাইতাম তাহলে হয়তো ভুল সিদ্ধান্ত নিতাম, কিন্তু আমার বাবা যে নাটক করলো, আমাকে ফেরিওয়ালা বানালো, সেই কারণেই হয়তো আমি জীবনে সত্যিকারের একটা ভালো মেয়ের দেখা পেলাম। সাইফুল বলল, এত কথা বলে সময় নষ্ট করার দরকার নেই, বিয়ের দিন তারিখ ঠিক করুন, সুমনের সাথেই সাম্মীর বিয়ে হবে। সাইফুলের কথা শুনে সবার মুখে হাসি ফুটলো। প্রিয় ভিউয়ার্স, মুখ দেখে যেমন মানুষ চেনা যায় না, মানুষের বংশ পরিচয় ব্যবহার না জেনে জীবন সঙ্গী করা উচিত না, হয়তো হিতে বিপরীত হতে পারে। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন।